হ্যাঁ, সবাই একটু জাস্ট ওয়েট করো, আমি হচ্ছে বাদ বাকি সেটআপটা সেরে নিই, তাহলে হচ্ছে আমরা শুরু করবো। হ্যাঁ, আমি জাস্ট সেটআপটা একটু রেডি করে ফেলি, ততক্ষণে তোমরা চলে আসো দ্রুত, ততক্ষণে সবাই চলে আসুক। ওকে, আর হচ্ছে হ্যাঁ মাইকটা লাগাই, তাহলে সেটআপ আমাদের রেডি। মাইকটা লাগাই, সেটআপ রেডি হয়ে যাবে। অনেকদিন পর আমার ক্লাস, হ্যাঁ অনেকদিন পর বলতে শনিবারে করলাম না, তারপরে হচ্ছে আজকে কি বার, আজকে হচ্ছে বুধবার, সো 4-5 দিন পরে ক্লাস। আজকে হopefully আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করতে পারবো, কারণ এই চ্যাপ্টারটা অনেক দিন আগেছে আমরা। তবুও দেখো আমরা কিন্তু মানে বেসিক পড়তে পড়তে মেইনলি চ্যাপ্টারটা শেষ হয়েছে। প্র্যাকটিস কিন্তু তোমাদের নির্ধারিত করতে হবে অনেক, হ্যাঁ প্র্যাকটিস কিন্তু অনেক করতে হবে, কারণ শুধু এইচএসের জন্য পড়লে হবে না, চিন্তা করতে হবে যে এই পড়াটা যেন অ্যাডমিশনেও কাজে লাগে, কারণ বুদ্ধিমানেরা একবারেই সব পড়ে ফেলে, বারবার সেম জিনিস পড়ে না। হ্যাঁ আচ্ছা, সো মাইকটা লাগেনি। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, মাইকটা প্রবলেম করে। একটু দাঁড়াও। হ্যাঁ, এখন এখন মনে হচ্ছে মাইকটাও ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করে দিই দেরি না করে, যতজন আসে আসুক। আমাদের আজকে টপিকটা একটু অন্যরকম টপিক। এই টপিকটা অনেকে পড়তে ভয় পায়, পড়েও না, আসলে স্কিপ করে। আসলে এই টপিকটা যদি সোজা করে পড়ো তাহলে সোজা লাগবে, কিছু জিনিস আছে যেটা বুঝে নিতে হবে, বোঝার পর তুমি যদি একটু সোজা করে পড়ো তাহলে দেখবা সোজা লাগবে। একটু যদি কঠিন করে পড়তে থাকো তাহলে কঠিনই লাগবে। এই টপিকটা হচ্ছে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। সো প্রথমে বুঝাই যে তড়িৎ দ্বিমেরু কনসেপ্টটা বলতে কী বোঝায়, এরপর আমি দেখাবো তড়িৎ দ্বিমেরু আসলে কি করে, কোথায় থাকলে কি হয় না হয় সব কিছু। আচ্ছা, সো তড়িৎ দ্বিমেরু, ইংলিশ বললে ইলেকট্রিক দ্বিমেরু, হচ্ছে দ্বি মানে হচ্ছে ডাবল বা ডাই, আর মেরু মানে হচ্ছে পোল। আচ্ছা, পোল বলতে কি, আমরা পোল যদি বলি নর্মালি মেরু, মেরু বলতে আমরা ছোটবেলা থেকে কি শিখছি, উত্তর মেরু দক্ষিণ মেরু, রাইট? এটা আসলে জিওম্যাগনেটিক মেরু বা ভূচুম্বক মেরু বলা হয়, নর্থ এবং সাউথ, কিংবা ম্যাপে গেলে একদিকে নর্থ একদিকে সাউথ। সো নর্থ এবং সাউথ বলা হয় যে পরস্পরের ঠিক বিপরীতমুখী, রাইট? মানে এমন যদি হয় যে তোমার সাথে একজনের মেলে না, তোমার সাথে একজনের কিছুই মেলে না, একদম অপোজিট তোমাদের বৈশিষ্ট্য চরিত্র, সো তখন বলা হয় যে আমরা কি বলি, ভাষায় বলি যে আমরা দুইজন দুই মেরুর মানুষ, যে আমরা মিলে না, আমাদের মধ্যে মিলে না, রাইট? সো একটু দাঁড়াও, আমি হচ্ছে এটা একটু আপ করে নিই, তাছাড়া দেখা যাচ্ছে না। আমাদের মধ্যে মিলে না এইরকম কথা আমরা বলি। সো সো ডাইপোলে ইলেকট্রিকভাবে মেলে না এমন দুইটাই বস্তু থাকতে পারে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তো ইলেকট্রিক ডাইপোলের মধ্যে দুইটা আছে পরস্পর বিপরীতমুখী, একটা হচ্ছে প্লাস এবং একটা হচ্ছে মাইনাস। সো ইলেকট্রিক ডাইপোলে বোঝা যাচ্ছে যে প্লাস এবং মাইনাসের কাহিনী আছে। ডাই বলতে দুই, প্লাস প্লাস বলতে একটা প্লাস মেরু বোঝাচ্ছে, মাইনাস বলতে একটা মাইনাস মেরু বোঝাচ্ছে। সো ধরো যে এমন একটা চার্জ আছে, একটা চার্জ আছে প্লাস এবং আরেকটা চার্জ আছে মাইনাস, তবে কাহিনী আছে কিছু, কাহিনী বুঝতে হবে। এ পর্যন্ত আমরা যেটা শিখছি সেটা হচ্ছে প্লাস একটা বড় হাতের কিউ একটা চার্জের আশেপাশে কি হয়, চার্জের আশেপাশে যে কোনো একটা পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্র বের করতে পারি। ধরলাম পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্র বের করতে পারি, শিখছি এটা। তারপর এই পয়েন্টে আমরা ভোল্টেজটা বের করতে পারি, রাইট? আমরা ভোল্টেজ এবং তড়িৎ ক্ষেত্র বের করি কার জন্য, বের করি হচ্ছে প্লাস কিউ একটা চার্জ আছে তার জন্য।
সো প্লাস কিউ একটা চার্জ তার আশেপাশে যে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করে, সেই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে একটা তোমার তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য পাওয়া যায় এবং বিভবের ভ্যালুও পাওয়া যায়। এটা কার কারণ সৃষ্ট? একটা প্লাস চার্জের কারণ। সো একটা মানে একটু অন্যরকম, মানে এই রকমের একটা বৈশিষ্ট্য পাওয়া যায় যখন এরকম হয়, দেখো যখন এরকম কাহিনী হয় যে একটা প্লাস চার্জ এবং খুবই কাছে যদি একটা মাইনাস চার্জের একটা কম্বিনেশন থাকে, খেয়াল করো, প্লাস চার্জ এবং মাইনাস চার্জ একটা কম্বিনেশন, এবং এমনভাবে এটা প্লাস মাইনাস যে এখানে যদি প্লাস কিউ চার্জ থাকে, এখানে যদি থাকে মাইনাস কিউ, এবং তারা যদি খুবই কাছে থাকে, তখন আশেপাশে থেকে ধরো যে আমার এই সেম সেট আপ, ধরো এই সেট আপ আর এই সেট আপ সেম, এটার জায়গায় আমি এখানে একটা কম্বিনেশন দিয়েছি, এখানে একটা প্লাস একটা মাইনাস। এই সেট আপ থাকাকালে দেখা যাবে যে তুমি এটার আশেপাশে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হবে। এ কি ক্রিয়েট করেছিল? তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করেছে। এটার আশেপাশে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হবে। আবার এটার আশেপাশে ধরো যে পি পয়েন্টে তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে, চাইলে তড়িৎ প্রাবল্য বের করা যাবে। আবার এই পয়েন্টে বিভব বের করা যাবে। সো কি বুঝলা? আমি আবার বলি, একটা বড় চার্জ, একটা পজিটিভ একটা চার্জ একটা বিন্দুতে থেকে আশেপাশে যে প্রভাবটা ক্রিয়েট করে, একটা পজিটিভ চার্জের পরিবর্তে যদি আমরা ছোট ছোট মানে ক্ষুদ্র দুইটা চার্জ পরস্পর খুবই কাছাকাছি রাখি, মানে খুবই কাছাকাছি বলতে খুবই কাছাকাছি, এটা দেখে মনে হচ্ছে তো দূরে, আসলে এটা ন্যানোমিটার স্কেলে হয়। ন্যানোমিটার মানে তো বলছো 10⁻⁹ মিটার, চোখেও বুঝতে পারবা না ন্যানোমিটার কী জিনিস, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। মাইক্রোস্কোপ দিয়ে তুমি বুঝতে পারো তাদের মধ্যে একটা ছোট্ট একটা দূরত্ব আছে, খুবই ক্ষুদ্র। তাই যদি হয় তখনও দেখা যায় যে আশেপাশে ভোল্টেজও ক্রিয়েট হচ্ছে, আশেপাশে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে। তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে যে এই কম্বিনেশনটা চার্জের মতোই, একটা প্লাস কিউ একটা চার্জের মতোই প্রভাব বিস্তার করতেছে বা এখানে কিছু ঘটাইতেছে। সো এইটাকে স্টাডি করার জন্য এই যে প্লাস এবং মাইনাস দুইটা মেরু, একটা মেরু প্লাস একটা মেরু মাইনাস, এবং তারা যদি খুবই কাছাকাছি থাকে, তখন এই কম্বিনেশনটাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কিন্তু এই একটা চার্জ না, ইলেকট্রিক ডাইপোলে দুইটা চার্জ থাকে। ঠিক আছে? বোঝার জিনিস খুবই সিম্পল, এটা হচ্ছে মেইন বোঝার জিনিস, যে কি হচ্ছে একটার বদলে দুইটা থাকবে, খুবই কাছাকাছি থাকবে, এবং শর্তটা হচ্ছে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। তার মানে ধরো যে এটা +5 যদি ন্যানোকুলম্ব হয়, এটা হবে -5 ন্যানোকুলম্ব, হতেই হবে, সমান সমান হতে হবে। আবার ধরো যে এটা যদি +10 ন্যানোকুলম্ব হয়, এটা হতে হবে -10 ন্যানোকুলম্ব, সমান সমান হতেই হবে। +-2 ন্যানোকুলম্ব যদি হয়, এখানে +2 ন্যানোকুলম্ব, সমান সমানই হতে হবে, যেটা বলতেছি সমান সমানই হতে হবে, এবং তাদের মধ্যে দূরত্বটা ক্ষুদ্র হতে হবে, বলতে খুবই কাছাকাছি থাকতে হবে। তাহলে যে প্রভাবটা এটা বিস্তার করবে সেখানে কি হবে, সেটাকে বলা হয়, মানে কি প্রভাব বিস্তার করবে, ইলেকট্রিক ফোর্স পাওয়া, মানে ইলেকট্রিক ফিল্ড, মানে তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে, তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে এই বিন্দুতে, ভোল্টেজও পাওয়া যাবে। আর এই যে কম্বিনেশন, এটাকে বলা হচ্ছে তড়িৎ ডাইপোল। আচ্ছা, সো এখন আবার একটু উপরের কথা চিন্তা করো। ধরো যে এই জায়গাটাতে আমরা যে ই এর ভ্যালুটা পেতাম, আর দূরত্বে ই এর যে ভ্যালুটা পেতাম, সেটা আমরা কি পেতাম? 1/4πε0k Q/r²। মনে আছে তো এগুলা? 9-10 থেকেই পড়ছো, এগুলাতে আমরা পড়ছিও ক্লাসে। আর ভি যেটা পাওয়া যায় এই জায়গাটায়, হ্যাঁ, এই কম্বিনেশনটাতে ভি যেটা পাওয়া যায়, সেটা কত পাওয়া যায়? 1/4πε0k Q/r। এই তো এগুলা পাওয়া যায়, শিখছি আমরা। সো আমি কি বললাম, এরাও কিন্তু এখানে প্রভাব বিস্তার করবে। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো, এখানেও ভোল্টেজ আমরা পাবো। এখন তুমি খেয়াল করে দেখো যে সূত্রগুলো একটু খেয়াল করো। ইলেকট্রিক ফিল্ডের এই যে সূত্রটাতে এখানে কিউ আছে, বা এই চার্জটা নিজে উপস্থিত। তাহলে আমাদের যে একটু বাঁকা হয়ে গেছে না, একটু বাঁকা হয়ে গেছে, আসলে কিছু করার নাই, এটা আমি আবার আঁকাইতে পারবো না, মেনে নাও আর কি, একটু বাঁকা হয়ে গেছে, আমি দেখতেছি ভিডিওতে, বেশি বাঁকা হয়ে গেছে। আচ্ছা, সো এখানেও তোমার এরকম কিছু ইফেক্ট থাকতে হবে। সো এখানে তো কিউ না, এখানে তো কিউ আছে, এখানে তো আর কিউ না, এখানে প্লাস কিউ আছে, মাইনাস কিউ আছে। সো এখানে সামথিং কিছু একটা বসবে, নিচে
এই যে আর যদি দূরত্ব হয় এখান থেকে এ পর্যন্ত, খেয়াল করো আর দূরত্ব আমি কই থেকে নিব, এখানে তো আর দূরত্ব একদম সেন্টার থেকেই তো নিয়েছি, রাইট? চার্জের সেন্টার থেকে আর দূরত্ব, এখানে আমি আর দূরত্ব কই থেকে নিব? মাইনাস থেকে নিব নাকি পজিটিভ থেকে নিব? না, একদম ডাইপোলের কেন্দ্র থেকে আমরা এটা নিব আর দূরত্ব। সো এখানে আর দূরত্বের একটা ফাংশন থাকবে, সো এখানে আর এর উপর সামথিং একটা পাওয়ার থাকবে। এখানে দেখো পাওয়ার কত, 1, এখানে পাওয়ার 2, এখানে আমরা জানি না, এক্স লিখলাম। আর এখানে ধরো যে এখানে কিছু একটা থাকবে, এখানে ওয়াই লিখলাম, মানে দূরত্বের সাথে সম্পর্কিত হতে হবে। আর উপরে কিছু একটা থাকবে, উপরে এখানে কিউ ছিল আর এখানে কিছু একটা তো থাকতে হবে। সো এমন কিছু একটা থাকতে হবে, খেয়াল করো, এমন কিছু একটা থাকতে হবে যেন সেটা এখানে চার্জটা যে মিনিংটা করতো, এখানে চার্জটা যে প্রভাবটা, মানে যে জিনিসটা বোঝাইতো যে হ্যাঁ আমার এখানে একটা চার্জ আছে +2 কুলম, +3 কুলম, -5 কুলম, এখানেও যেন আমি বুঝতে পারি যে এখানে কিছু একটা আছে। কিন্তু এরা কিন্তু একটা চার্জ, এখানে দুইটা চার্জ আছে। সো এখানে যে জিনিসটা বসে সেই জিনিসটাকে আমি এখন বলি, এখানে যে জিনিসটা বসে, আমি এটা আবার আঁকাই দিলাম, বাঁকা বাঁকা লাগতেছে বেশি। এখানে যে জিনিসটা বসে, সো একটা প্লাস একটা মাইনাস, প্লাস কিউ মাইনাস কিউ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব খেয়াল করো টয়েস এল বলা হবে। টয়েস এল কেন প্রশ্ন আসে যে কেন আমি এল কেন দিলাম না, টয়েস এল কেন হতো? লেংথটাকে, দূরত্বটাকে এল বললেই তো হইতো, টয়েস এল কেন? কারণ হচ্ছে আমরা কেন্দ্র থেকে আসলে সব হিসাবটা করি, এই জন্য মাঝখান বরাবর যেন কেন্দ্র থাকে এটা বোঝানোর জন্য ইজিলি টয়েস এল দেওয়া হয়। তাহলে এখান থেকে এখানে এল, এখান থেকে এখানে এল, এটা বোঝানোর জন্য, ঠিক আছে? কেন্দ্র থেকে হিসাব করা হয় সব কিছু, তো একটু পরে দেখবো। সো টয়েস এলটা এই জন্যই দেওয়া হয়। সো দেখো এখানে আমার এমন কিছু একটা থাকতে হবে যেন সেটা কিউকে রিপ্রেজেন্ট করে এই সূত্রগুলোতে, কিন্তু এখানে তো দুইটা চার্জ আছে। সো এখানে একটা ভ্রামক থাকে, ভ্রামক মানে হচ্ছে ভ্রম ক্রিয়েট করে। ভ্রম মানে কি? মানে কোনো কিছু অ্যাকচুয়ালি সেটা না, কিন্তু আমরা ওটা মনে করি, ভ্রম সৃষ্টি হয়। যেরকম হচ্ছে মরীচিকা, এই তোমরা এটা পড়ছো 9, 10-এ, মরীচিকা কি ছিল? ওই তো তোমার হচ্ছে আলোর প্রতিসরণের কারণে মরুভূমিতে কি মনে হয় যে অনেক দূরে জলাশয় আছে, এটা মনে হয়। সো এরকম ভ্রম ক্রিয়েট করে। কিসের ভ্রম? যে এখানে একটা চার্জ আছে, আসলে চার্জ নেই, এখানে দুইটা চার্জ আছে। সো ভ্রামকটা হচ্ছে পি বলা হয়, পি ইকুয়াল টু হয় হচ্ছে এদের যে কোনো একটার ভ্যালু ইন্টু টয়েস এল। সো খেয়াল করো এখানে কিউ এর বদলে, এখানে কিউ যেটা কাজ করেছিল একটা চার্জ থাকলে, এখানে পি সেই কাজটা করবে। আসলে এখানে পি থাকবে, এখানে থাকবে পি। সো কিউ এর বদলে পি বসাচ্ছি আমরা এই সূত্রগুলোতে। সো পিটা কি? পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তবে জিনিসটা একটু ইন্টারেস্টিং আছে একদিক দিয়ে, এই পিটা হচ্ছে একটা ভেক্টর। বলে কিভাবে? চার্জ তো ভেক্টর না, পি হচ্ছে একটা ভেক্টর, এটা কলটা হচ্ছে কিউ ইন্টু টয়েস এল। টয়েস এলটা হচ্ছে ভেক্টর। দূরত্বটা একটা ভেক্টর, তার মানে এটা ডাইরেকশন আছে একটা, এটার ডাইরেকশনটা মনে রাখবা সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ডাইরেকশন লিখে দিই, ডাইরেকশন নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ওকে, আগের ক্লাস, হ্যাঁ একজন বলছে যে মানে অনেকদিন পর পর ক্লাস দেখলে যেটা হয় যে ভুলে যাই। হ্যাঁ এটা আমাদেরও হতো। সো আমরা যেটা করতাম ক্লাসের আগে হচ্ছে আগেরটা জাস্ট একটু নোটটা রিভাইজ করে দিতাম। নোট তো করো তোমরা নাকি নোট করো না, জাস্ট স্লাইড দেখে পার পেয়ে যাও। স্লাইড দেখে পার পাইলে আসলে পরে মনে থাকে না, তোমার খাতায় এটা থাকতে হবে, খাতায় নোট করবা। তো প্রত্যেকটা ক্লাসের আগের দিন বা যে কোনো একটা টাইমে 5-10 মিনিটের বেশি টাইম লাগবে না আসলে রিভাইজ দিতে, জাস্ট পেজ উল্টায় দেখবা কী কী টপিক পড়ছো, মনে থাকবে, তাহলে দেখবে অনেকটা মনে থাকে। সো দেখো ডাইরেকশনটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে, আর পি হচ্ছে এটা কিউ ইন্টু টয়েস। ঠিক আছে? সো আমাদের দেখো আমাদের ক্লাসে আজকে উদ্দেশ্যটা কি? আমাদের ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে এই যে ই গোলা বের করা। একটা ডাইপোল থাকলে তার আশেপাশে যে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে, ডাইপোল থাকলে তার আশেপাশে যে কোনো পয়েন্টে ভোল্টেজটা বের করতে হবে। যদি আমরা এটা বের করতে শিখি তাহলে আজকের ক্লাস শেষ।
মেইন উদ্দেশ্য এটাই। সো এখানে একটা জিনিস শিওর, যে এখানে যেরকম আমরা কিউব দেখছি এই সূত্রে এখানে কিউবের বদলে কি থাকবে, পি থাকবে। আর এখানে যে আর দেখছি, এখানে দেখো আর এর ইয়ে পাওয়ার 1, এখানে আর এর পাওয়ার 2, এখানে আর এর ভিন্ন ভিন্ন পাওয়ার আমরা জানি না, এক্স ওয়াই এক্স। আমাদের এগুলো এখন বের করে করে দেখতে হবে কোনটা কি আসে, ঠিক আছে। সো বইয়ে দেখবার প্রতিপাদন আছে, ইভেন অনেকগুলো বইয়ে প্রতিপাদনও নাই। কিছু কিছু বইয়ে, যেরকম তপন স্যারের বইতে প্রতিপাদন খুব সুন্দর করে দেওয়া আছে। আর আমি ইসাক স্যারের বইটা দেখলাম, আমির হোসেন স্যারের ওইটা তো খুব একটা প্রতিপাদন দেওয়া নেই। সো এটা আপ টু ইউ, তুমি পড়বা কি পড়বা না। তো আমি দেখাবো কীভাবে মনে রাখতে হবে বা কী কী জানা লাগবে, ঠিক আছে, এবং কী কী ম্যাথ করা লাগবে সেটা আমি দেখাই দিই। ওকে, প্রতিপাদন তুমি চাইলে দেখে নিতে পারবা, নিজেই দেখতে পারবা, কারণ হচ্ছে দুইটা চার্জেরই তো খেলা। তুমি হচ্ছে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে করে এগুলা বের করতে পারবা ইজিলি, যেগুলো প্রতিপাদন করা আছে। সো প্রতিপাদন ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এর আগের ক্লাসেগুলো তো, এর আগের আমার নিজের ব্যাচগুলো তো দেখতে দেখা গেছে যে প্রতিপাদন আমি করাইছি, একটা ক্লাস চলে গেছে, পোলাপান আসলে ওই ক্লাসটা যে খুব একটা ইফেক্টিভ হয় সেটা না, ওই প্রতিপাদনের ক্লাসটা। কারণটা হচ্ছে মানে ওখান থেকে আসলে কাজের জিনিস খুব একটা কম পাওয়া যায়। আমি যখন বলি যে হ্যাঁ এটা মনে রাখা লাগবে, তখন এটা কাজের জিনিস চলে আসে। কিন্তু যখন প্রতিপাদনে থাকে তখন বেশ কিছু ক্যালকুলেশন থাকে, ওগুলো ম্যাটার করে না আসলে পরীক্ষার হলে অন্তত, ঠিক আছে। বেসিকটা মেন বুঝতে হবে, বেসিকটা বুঝলেই হয়ে যাবে। বেসিকটা বুঝবো অনুসারে সূত্রকে মনে রাখতে আমি দেখাই দিই, তাহলে দেখবো যে মনে থাকবে। সো আপাতত যে বেসিকটা যেটা বুঝাইছি সেটা হচ্ছে কিউ এর বদলে থাকবে পি এই সূত্রে, আর আর এর উপর পাওয়ার থাকবে। এখন আমরা সেই জিনিসপাতিগুলো বের করব। সো আমরা বিভিন্ন অ্যাপ্রোচে যাইতে পারি আসলে এটা বের করার জন্য। সো দেখো এখানে ধরো হচ্ছে আমার কাছে একটা ডাইপোলের সিস্টেম আছে এরকম, এখানে হচ্ছে মাইনাস কিউ ধরো এখানে, আর প্লাস কিউ ধরো হচ্ছে এখানে। সো তাদের মধ্যবর্তী দূরত্ব কত, টয়েসেল, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব টয়েসেল। কেন টয়েসেল আমি আবারও বলি, যেখানে আবার আসবে যে আমরা সবসময় কেন্দ্র থেকে দেখি, কেন্দ্র থেকে দূরত্বটা দেখবো, ঠিক আছে, এখান থেকেও না এখান থেকেও না, যে কোনো একটা পয়েন্টের কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটাই ইফেক্টিভ দূরত্ব। সো কেন্দ্র থেকে দূরত্ব দেখতে হয়, এই জন্য টয়েসেল থাকলে এখানে এল থাকে, এখানে এল থাকে, ক্যালকুলেশন হয় সুবিধা। সো ধরো যে আমার একটা পি পয়েন্ট আছে এখানে, পি পয়েন্ট আছে এখানে, এই জায়গায় আমার বিভবটা বের করতে হবে। এই জায়গায় প্রথমত আমি কি বের করবো, বিভব বের করবো, ঠিক আছে, বিভবটা বের করতে হবে। সো খেয়াল করো এখানে পি পয়েন্ট একটা আঁকা বাঁকা না, মানে অন্যদিকে। সো কেন্দ্র থেকে সবসময় কেন্দ্র থেকে দূরত্বটা খেয়াল করবা, কেন্দ্র থেকে দূরত্বটা খেয়াল করো। কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে আমার পি পয়েন্টের দূরত্ব হচ্ছে এটা। সো এই দূরত্বটাকে আমরা ধরি হচ্ছে আর। যেরকম আগের সূত্রগুলোতে ওই যে একটা চার্জ থাকলে কি হয়, আর ধরছি, প্রত্যেকটা ভাবেই আমরা আর ধরছি, ঠিক আছে, প্রত্যেকটা ভাবেই আর আর দূরত্ব। এবং এখানে যেহেতু কোণ আছে একটা, মানে একটু অন্য অ্যাঙ্গেলে, সো অ্যাঙ্গেলটা ধরলাম হচ্ছে থেটা। সো থেটা কোণে আর দূরত্বে, কই থেকে, কেন্দ্র থেকে, ডাইপোলের কেন্দ্র থেকে, অলওয়েজ ডাইপোলের কেন্দ্র থেকে দূরত্ব, হ্যাঁ, সূত্রের পাবা ডাইপোলের কেন্দ্র থেকে দূরত্ব। আর দূরত্বে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমার ভোল্টেজটা বের করতে হবে। সো ভোল্টেজ বের করার জন্য কি করতে হয় বলো তো? ভোল্টেজ বের করার জন্য মনে নাই, ভোল্টেজ বের করার জন্য কি করতাম, ভি ইকুয়াল টু 1/4πε0 কে কিউ বাই আর, ওই যে সূত্রের প্রতিপাদনগুলো যেখানে করাইছিলাম, ওই একইভাবে এখানে প্রতিপাদনটা হবে। প্রথমত আমি বলি প্রসিডিউরটা, আমি বলি মানে বই তাহলে দেখতে সুবিধা হবে, আর যদি না পড়তে চাও পড়ো না, সমস্যা নাই। প্রসিডিউরটা হচ্ছে এখান থেকে এখানকার দূরত্বটা দেখতে হবে, এখান থেকে এখানকার দূরত্বটা দেখতে হবে। ভোল্টেজ এর কারণে একটা বের হবে, মাইনাসের কারণে একটা, এই প্লাসের কারণে একটা, দুইটা যোগ করে এখানে ভোল্টেজ পাওয়া যায়। কারণ হচ্ছে আমরা যখন একাধিক চার্জ থাকে তখন কি করি, আশেপাশে যে কোনো একটা পয়েন্টে ভোল্টেজ বের করতে হলে প্রত্যেকটার জন্য ভোল্টেজ যোগ করতে হয়, তারপরে তো মেইন ভোল্টেজ পাওয়া যায়। সো এখানে আমরা দুইটা চার্জের জন্য ভোল্টেজ পাবো, একটা হচ্ছে প্লাসের জন্য, একটা হচ্ছে মাইনাসের জন্য। সো প্লাসের জন্য ভোল্টেজ পাওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে এখানকার দূরত্ব দেখতে হবে, আর মাইনাসের জন্য ভোল্টেজ পাওয়ার জন্য এখান থেকে এখানকার দূরত্ব দেখতে হবে, কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে হবে, লাস্টে এখানে একটা ভি ইকুয়াল টু সামথিং প্লাস সামথিং আসবে। সো এখানে 4-5 লাইনের একটা ইকুয়েশন আসবে, দরকার নেই, মনে রাখো কিভাবে করবা। 1/, তাহলে আমি হচ্ছে ওই পাশের চিত্রটা একটু সরাই দিই, নিচে লিখি, ভি ইকুয়াল টু হচ্ছে 1/4πε0
4 পাই এপসাইলন নট কে 4 পাই এপসাইলন নট কে পি কস থেটা বাই আর স্কোয়ার। খেয়াল করো, পি কস থেটা বাই আর স্কোয়ার, পি কস থেটা বাই আর স্কোয়ার। এখানে মনে রাখা যায় কেমনে, আমি এটা বলি মনে রাখা যায় কেমনে। আমরা নর্মালি দেখো, নর্মালটা চিন্তা করো, এটা তোমরা 9-10 থেকে শিখছো। কিউ এবং এখান থেকে আর দূরত্বে এই পয়েন্টে ভোল্টেজটা কি ছিল? ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর ছিল, রাইট? সো ডাইপোলের ক্ষেত্রে মনে রাখবা যে পাওয়ার একটা করে বাড়ে, ডাইপোলের ক্ষেত্রে পাওয়ার একটা করে বাড়ে। ভিতে ডাইপোলের ক্ষেত্রে ভিতে নর্মালি একটা চার্জের জন্য কি থাকতো? শুধু আর থাকে। সো এখানে পাওয়ার একটা করে বাড়বে, তাহলে আর স্কোয়ার হয়ে যাবে। দেখো এটা তো 1/4 পাই এপসাইলন নটকে তো বাচ্চা বাচ্চা বসাই দিবে, তাই না? এটা তো সবাই বসাইতে পারে। এই জায়গায় যে হয় প্রবলেম, তার মধ্যে আর এর বদলে একটা পর বাড়বে, তাহলে আর স্কোয়ার বসবে। আর এখানে পি কস থেটা, এটা তোমাকে কিছু করার না, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, কিছু করার নেই। কারণ এখানে প্রতিপাদন আছে, এখানে প্রতিপাদন দেখা আমি বলতে পারতাম যে এটা মনে রাখতে হবে, একই তো। প্রতিপাদন যদি মনে রাখা সোজাই হতো তাহলে তো প্রতিপাদনই দেখাইতাম, তাই না? প্রতিপাদন মনে রাখা, ওইটা মনে রাখাও কঠিন। সো আলটিমেট অ্যান্সারটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে ম্যাথ হবে, ঠিক আছে? এখান থেকে ম্যাথ হবে, আলটিমেট অ্যান্সারটা মনে রাখা লাগবে, এখান থেকে ম্যাথ হবে। আমি হচ্ছে একটু মার্ক করে দিই। সো এবার আমরা দেখব হচ্ছে দুইটা পয়েন্ট, খেয়াল করো। একটা পয়েন্ট ধরো যে পি পয়েন্টটা যদি, খেয়াল করো, এই যে ডাইপোলটা যে রেখা বরাবর আছে, ডাইপোলটা যে রেখা বরাবর আছে এইটাকে বলা হয় হচ্ছে ডাইপোলের অক্ষ। ডাইপোলের অক্ষ যে রেখা বরাবর থাকে তাকে বলা হয় কি? ডাইপোলের অক্ষ, ঠিক আছে? ডাইপোলের অক্ষ। সো ডাইপোলের অক্ষ যেটা, সেই রেখা বরাবর যদি পি বিন্দুটা থাকতো, তাহলে এটা ধরি কেস 1, কেস 1। যদি পি বিন্দুটা এখানে থাকতো তাহলে কেস 1 লিখি একটু, কেস 1 ডাইপোলের অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে ভোল্টেজ। এখানে কেস 1-এ মানে কি? দেখো অক্ষ বরাবর মানে কি? তোমার থেটা কোণটা কত হইতো? তোমার এই জায়গায় এই থেটা কোণটা কত হইতো? 0 না? কারণ দেখো থেটা কোণটা কিভাবে বাড়তেছে? থেটা কোণ তো অক্ষের সাথে আসলে এইভাবে বাড়তেছে। সো এই পয়েন্টে থেটা কোণটা কত? 0। সো থেটা হয়ে গেল 0। সুতরাং কস থেটা ইকুয়াল টু কত হতো? 1। সুতরাং আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল টু 1 তোমার মনে রাখা লাগবে এই সূত্র আসলে পরীক্ষায়, ঠিক আছে? সো তুমি এই কেসটাও কিন্তু পারবা। পি ইন্টু কস থেটা, সো পি ইন্টু কস থেটা ভ্যালু কত? 1 পি বাই আর স্কোয়ার। সো ডাইপোলের ক্ষেত্রে পি কস থেটাটা এটা মনে রাখবা। ভোল্টেজের ক্ষেত্রে নিচে তো আর এর ট্রিকটা তো বললামই, যে যেটা আমরা নর্মালি জানি তার চেয়ে 1 করে পাওয়ারটা বাড়ে। সো এই হচ্ছে ভোল্টেজ, কেস 1। এবার ধরো যে আমরা আরেকটা কেস দেখব, যে এই যে অক্ষটা আছে ওটা লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক মানে কি? মাঝখানের বরাবর তার উপর লম্ব, সো এই বরাবর। আজকে আমার আঁকানো খুবই জঘন্য হচ্ছে, কেন জানি বুঝতেছি না, ফর্মে নাই আঁকানোটা। সো এই হচ্ছে পি পয়েন্ট, ঠিক আছে? সো কেস 2 ধরি, এটা কেস 2। দেখো এটা মনে রাখো, ম্যাথ আসলে ম্যাথ করাবো তখন দেখবা যে ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট একটু মনে রাখো, এটা হচ্ছে মেইন জিনিস, এটা মনে রাখলেই হবে, সব কিছু পারা যাবে। আর এগুলা হচ্ছে এটারই কেস, এটার একটা কেস এটা, এটা একটা কেস এটা। কেস 2তে আমরা কি বললাম? ডাইপোলের অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর। তাহলে ভি ইকুয়াল টু কস, আচ্ছা এই কোণটা তাহলে কত? এই কোণটা 90 ডিগ্রি না? থেটা ভ্যালু কত হয়ে গেল? 90 ডিগ্রি। কস 90 ভ্যালু কত? এই কস 90 ভ্যালু কত? 0। পি ইন্টু কস 0, 0। পি ইন্টু কস 90 মানে 0, ওভারঅল 0। সো খেয়াল করো, ডাইপোলের তোমার অক্ষের উপরে কি বলতেছে? অক্ষের উপরে হচ্ছে পি বাই আর স্কোয়ার, অক্ষ ছাড়া যে কোনো কোণ হচ্ছে পি কস থেটা বাই আর স্কোয়ার, আর এটা লম্ব হচ্ছে 0। এত কিছু মনে রাখবা না, আমি বারবার বলতেছি, এটা মনে রাখো তাহলে হয়ে যাবে।
ঠিক আছে। সো এটা হচ্ছে একজন জিজ্ঞেস এটা কত নাম্বার লেকচার, এটা হচ্ছে 10 নাম্বার লেকচার, এটা হচ্ছে 10 নাম্বার লেকচার, শেষ লেকচার। হ্যাঁ, অনেক টানছি এই চ্যাপ্টারটা, মানে বেসিকটা অনেক ডিটেলসে করাইছে, এই জন্য হচ্ছে টাইমটা বেশি লাগছে আমাদের। আচ্ছা, কেস 1 কেস 2 গেল, আর কোনো কেস নাই, আর কোনো কেস নাই, তাহলে তুমি এমনিই বের করতে পারবে এখন, ঠিক আছে। সো হচ্ছে আমরা ম্যাথ করি দাঁড়ো 2-1টা, তাহলে দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাথ করি, হ্যাঁ, ক্লিয়ার করে দিই জিনিসটা। ওয়ান মাইক্রোকুলম প্লাস 1 মাইক্রোকুলম এবং -1 মাইক্রোকুলম আধান দুটিকে 5 সেন্টিমিটার ব্যবধান, এখানে ব্যবধানটা বেশি রাখছে আর কি, আসলে ব্যবধানটা অনেক কম হয়, ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো, বলে দিছে ডাইপোল তৈরি করছে, ভালো কথা। তো ডাইপোলের সূত্রই করব, তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো আচ্ছা। সো প্রথম প্রশ্ন, দ্বিমেরুর অক্ষ বরাবর 15 সেন্টিমিটার দূরত্বে 15 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। কোয়েশ্চেন নাম্বার 2, দ্বিমেরুর অক্ষের লম্ব দ্বিখণ্ডক বরাবর পনেরো সেন্টিমিটার দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ বিভব। আরেকটা প্রশ্ন দিব 3 নাম্বার, একবারে সব ম্যাথ একবারে মেরে দিচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, দ্বিমেরুর অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে 15 সেন্টিমিটার দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ বিভব। সো সূত্রটা মনে করো, সূত্রটা তোমার আঁকাইতে হবে না, প্রথমবার দেখাচ্ছি তাই হচ্ছে আমি জাস্ট একটু আঁকাচ্ছি। প্লাস মাইনাস যদি এভাবে থাকে, আর এখান থেকে কেন্দ্র থেকে আর দূরত্বে পি বিন্দুতে ভি অফ পিটা হচ্ছে এটা থিটা কোণ 1/4πε0কে, এটা তো বাচ্চাও জানে। নর্মাল ভি এর ক্ষেত্রে নিচে হয় আর, ডাইপোল যেহেতু তাই হবে 1 করে পাওয়ার বাড়বে, আর স্কোয়ার হলো, আর উপরে থাকে পি কস থিটা, উপরেরটা মনে রাখতে হবে কষ্ট করে, ওকে, পি কস থিটা। সো প্রথম যেটা দ্বিমেরুর অক্ষ বরাবর, সো অক্ষ বরাবর মানে কত, থিটার ভ্যালু 0, কস 0 হবে বা 1 হবে। সো দ্বিমেরুর অক্ষ বরাবর ভিপি ইকুয়াল টু 9 × 10⁻৯, এখানে কে এর ভ্যালু দেওয়া নাই, সো আমরা 1 ধরবো, শূন্য মাধ্যম ধরবো, ইন্টু পি কস থিটা, সো কস 0 বা 1, আর পি এর ভ্যালু হচ্ছে কিউ ইন্টু টয়েস এল, মনে আছে পি ইকুয়াল টু কত, কিউ ইন্টু টয়েস এল। সো এটা দিতে হবে, কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে +1 নাকি -1 কোনটা, যে কোনো একটা নিলেই হয়, যে কোনো একটার ভ্যালু +1, দুইটাই যেহেতু সেমই হবে, ইন্টু টয়েস এল, দূরত্বটা যেটা, এটা কিন্তু এল না, পুরা দূরত্বটাই কিন্তু টয়েস এল। এটা এমন করে অনেকে এই জায়গায় ভুল করে যে এখানে এল ধরে, টয়েস এল করতে 2 × 5 করে দেয়, না, যেটা গিভেন, যে দূরত্বটা দেওয়া সেটাই টয়েস এল আসলে। সো কিউ ইন্টু টয়েস এল হচ্ছে 5 সেন্টিমিটার, তো 5 × 10⁻² ডিভাইড বাই আর স্কোয়ার, কত সেন্টিমিটার, আচ্ছা, আর হচ্ছে দ্বিমেরুর অক্ষ বরাবর কত দূরত্বে, 15 সেন্টিমিটার, সো 15 × 10⁻²। সো দেখো এটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়, এটা 3 বসবে নিচে, 3 × 5 = 15, এখানে 3 বসবে একটা, 3 × 10⁹ × 10⁻6 বা 3 × 10⁻3 ভোল্ট। একটু চেক করো সবাই ক্যালকুলেটরে,
যে ঠিক আছে কিনা। ঠিক থাকার কথা। তো আমি হচ্ছে অ্যান্সারটা চেক করি, ভুল করলাম তো নাকি? ওয়ান মাইক্রোমিটারই তো। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আর স্কোয়ার তো, তাই না? আর স্কোয়ার তো, আমি ভুল করছি, সরি সরি সরি, আর বসাই দিছি, এখানে ঠিকই লিখছি আর স্কোয়ার। থ্যাংক ইউ। 3 ইন্টু 10 টু দি পাওয়ার, আর এর ভ্যালু কত জানো? দূরত্ব, সরি দূরত্ব কত? 15 সেন্টিমিটার। 50 ইন্টু 10 টু দি পাওয়ার -2 স্কোয়ার। এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না আসলে, স্কোয়ার দিয়ে নেই দেখে মনে হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। সো এটা গেল 9, আর এখানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 করো, দেখো চলে আসবে। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইড বাই 15 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তারপরে একটা স্কোয়ার। এটা আসে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট, এটা আসার কথা। সো এটা গেল পি পয়েন্ট কোথায়, যখন হচ্ছে 1 নম্বর প্রশ্নে অক্ষ বরাবর। এবার 2 নাম্বারটার অ্যান্সার তোমাদেরই বলা উচিত। 2 নাম্বারটার অ্যান্সার কত হবে? 2 নাম্বারটা হচ্ছে অক্ষের লম্ব দ্বিখণ্ডক মা হচ্ছে এই যে তোমার এই যে এই বরাবর। সো এই থিটার ভ্যালুটা কত হয়ে গেল? 90 ডিগ্রি না? cos 90 ভ্যালু কত? 0। সো ভিপিটা 1/4πε0 k পি cos থিটা পি 0/r স্কোয়ার। সো আলটিমেটলি হয়ে গেল 0। 2 নাম্বারটা সবাই পারা যায়। 3 নাম্বারটা করো। 3 নাম্বারটাও ইজি, সূত্রে বসালে হয়ে যাবে। দ্বিমেরুর অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে। সো এবার হচ্ছে এই কোণটা, থিটার ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে 15 সেন্টিমিটার। সো ভিপি ইকুয়াল টু, একবারে বসাই, হ্যাঁ এইটাতেই বসাই দিই, এই যে এই সূত্র হচ্ছে মেইন, 1/4πε0 k কিউ ইন্টু টয়েসেল। সো এই যে উপরেরটাই 10 টু দি পাওয়ার -6 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু cos 60, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, আর নিচে হচ্ছে আর স্কোয়ার 15 ইন্টু 10 টু দি পাওয়ার -2। সো আমরা এটা যেটা করছি তারই অর্ধেক আসবে আসলে, যেটা যেটা পাইছি, কারণ এখানে cos 60 গুণ হচ্ছে বা হাফ বা 10 টু দি পাওয়ার 4 ভোল্ট আসবে, শুধু 10 টু দি পাওয়ার 4। এই হচ্ছে অ্যান্সার। দেখছো, তুমি যদি ডাইপোলটাকে কঠিন মনে করে না পড়তা তাহলে দেখতা এই যে ছোট্ট একটা ম্যাথ, এটা এই ম্যাথে কিন্তু খুব একটা পেঁচায় না। সো ছোট্ট একটা সূত্র মনে থাকলেই হয়ে যাচ্ছে, জাস্ট বসানো, পরের লাইনে মানগুলা বসানো, পরে ক্যালকুলেশন করা, 3-4 লাইনের ম্যাথ। সো ডাইপোলটাকে তুমি যদি সোজা করে পড়ো এটা সোজা, কিন্তু তুমি যদি একটু কঠিন করে ধরে নাও অনেক কঠিন হয়ে যাবে, যেটা বলছিলাম। ঠিক আছে। ও হ্যাঁ, একটা প্রশ্ন করি তোমাদের আচ্ছা, প্লাস মাইনাসের মধ্যে যদি মাইনাস ধরে নেওয়া যাবে না, এটা হচ্ছে যে কোনো একটার মান ধরতে হয়। মাইনাসেরও মান কত? পজিটিভ না? -5 দেখো যে -1 মাইক্রোকুলম, এটার মান কত? মান কিন্তু হচ্ছে পজিটিভ। যেটা বলছি মাইনাস তুমি ধরতে পারবা, সমস্যা নাই, যেটার মান হতে হবে এটার মান পজিটিভ। দুইটা কিন্তু একই ভ্যালু হয়, ভ্যালু দুইটা একই হয়, এটা 1 এটা 1। এটা কখনোই দিবে না যে এখানে +1 এখানে -2 মাইক্রোকুলম, কখনোই দিবে না। ডাইপোলের শর্তই হচ্ছে একই পরিমাণে চার্জ থাকতে হবে। ঠিক আছে। সো এই হচ্ছে বিভবের ম্যাথ। সো আমাদের উদ্দেশ্য কি ছিল? দুইটা উদ্দেশ্য ছিল, বিভব বের করা আর তড়িৎ ক্ষেত্র বের করা, তড়িৎ প্রাবল্য বের করা। সো তড়িৎ প্রাবল্য বের করলেই ক্লাস শেষ হয়ে যাবে। সো আবার আগের মতো একটা চিত্র আঁকাই। সো দেখো, এই হচ্ছে প্লাস কিউ দিলাম, আর আচ্ছা একটু নিচে আঁকাই, হ্যাঁ এই হচ্ছে প্লাস কিউ দিলাম, আর এই হচ্ছে দিলাম মাইনাস কিউ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত ধরবো? টয়েসেল। তাহলে আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু কিউ ইন্টু টয়েসেল, রাইট? এটা লিখতে পারি। আচ্ছা, সো এখন কি করব? আগের মতোই যে কোনো একটা পয়েন্টে ইচ্ছা মতো একটা পয়েন্ট ধরবো, এই জন্য কোণ ধরেই করব, যে কোনো কোণই থাকুক আমরা যেন বের করতে পারি আগেরটার মতোই। সো আর দূরত্বে এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্যটা বের করব। এখন কথা হচ্ছে এটা কিভাবে কেমনে বের করে, আসল বেসিকটা বলে কেমনে বের করে। প্রাবল্য কিভাবে বের করতে? তোমার যখন দুইটা চার্জ থাকতো, এই চার্জের জন্য প্রাবল্যটা কোন দিকে হতো? বেসিকটা বলি, এই চার্জের জন্য প্রাবল্য কোন দিকে হতো?
এইদিকে না, কারণ এখানে প্লাস 1 কুলম্ব চার্জ বসাইতে হয় প্রাবল্য বের করার জন্য। সো এইদিকে হতো ই মাইনাস, আর এই চার্জের জন্য প্রাবল্য হতো এই সাইডে, এই বরাবর যে এই সাইডে ই প্লাস। তারপর কি করতা, এই দুইটা নিট বের করলে নিট প্রাবল্য হয়ে যেত, রাইট? দুটা নিট বের করলে নিট প্রাবল্য হয়ে যেত। সো প্রমাণ চাইলে দেখতে পারো, ইটস আপ টু ইউ, তবে আমার মনে হয় না দেখার দরকার আছে। আমাদের সময় এই কেসের প্রমাণ ছিল না, এখন আবার দেখি যে ইসাক স্যারের বইটাতে প্রমাণ দেওয়া আছে, প্রমাণ করে দিক স্যার। সো অত দরকার নেই আসলে, অত দরকার নেই। আমরা হচ্ছে এইভাবে না, যে স্ট্রেইট এটার অ্যান্সারটা মনে রাখবো এই জায়গায় ইপি এর ভ্যালুটা। সো খেয়াল করো, একটু আগে যে ট্রিকটা শিখাইছিলাম সেখানে কি হচ্ছিল, আমরা নর্মালি একটা প্লাস চার্জ থাকলে তার আশেপাশে আর দূরত্বে যে ইটা পাইতাম, এটা কত ছিল, 1/4πε0 k Q/r² ছিল, রাইট? সো এবার তোমরা একটু কমেন্ট করবা, ভাই দেখাই দেন, দেখাই দিব প্রমাণ। এই দেখো দেখাই দিব, দেখো এই যে পোলার স্থানাঙ্ক শিখতে হবে, এটার জন্য জটিল সংখ্যা করা লাগবে, আর থেটা ইউজ করে করা লাগছে, ঠিক আছে? এখানে একটা ডিফারেন্সিয়েশনও করা লাগবে ছোট্ট, তারপরে হচ্ছে এখান থেকে বের করা যায়। দেখো এই যে E=-dB/dr, এটা ইউজ করা শিখাইছিলাম তোমাদের, ওইটা ইউজ করলে এই যে ভি যেটা একটু আগে যেটা পাইলাম, ওটা খালি একটা ডিফারেন্সিয়েশন করলেই তারপর হচ্ছে এখানে চলে আসবে, হ্যাঁ? আর এখানে হচ্ছে এই যে এই একটা স্টেপ আছে এক্সট্রা, এখানে হচ্ছে উপাংশ নিয়েছে, আসলে দুইটা উপাংশ নিয়ে কাজ করেছে। সো দুইটা উপাংশ নিলে দেখো লম্ব উপাংশ আর এবং থেটা, ওই বরাবর উপাংশ নিলে ই এর ভ্যালুটা কত পাওয়া যায়, এই যে এইভাবে। সো এত দূর চলে আসে, দরকার আছে প্রমাণের? সো ইপি এটা মনে রাখতে হবে। দেখো, সো এখানে আর এর উপর পাওয়ার কত হবে বলো, আর এর উপর পাওয়ার কত হবে বলো, তোমরাই বলো, আর এর উপরে পাওয়ার কত হবে? আর এর উপরে পাওয়ার কি বলছিলাম, যে আমাদের এখানে যা থাকবে পাওয়ার 1 করে বাড়বে না কমবে? বাড়বে। সো এখানে অবশ্যই 1/4πε0 k তো থাকবে, ওটা তো ফ্রি আসছে, রাইট? ওটা তো ফ্রি সবার কাছেই আসতেছে। সো এটা তো আসবেই, ওটা তো মাথা ঢুকাবেই। তার সাথে নিচে একটা r³ আসবে, এটা শিওর, কারণ এটা আমরা জানি, আর এখানে পাওয়ার 1 করে বাড়বে এটাও জানি। এখন খেলা হবে এই জায়গাটা মনে রাখলে হবে। ভি এর ক্ষেত্রে এই জায়গায় কি হতো, পি cos θ, হ্যাঁ? এই জায়গাটা মনে রাখতে হবে, এই জায়গাটা। সো এটা একটু কষ্ট আছে, p × √1 + 3 cos² θ। কিচ্ছু করার নাই, তোমার এটা মনে রাখাই লাগবে। তুমি যদি প্রমাণও করতা, তুমি বারবার তো টাইম নেই এতখানি প্রমাণ করে এটা নিয়ে আসবা, তাই না? পরীক্ষার হলে ম্যাথ করার সময় তোমার তো স্ট্রেইট এটা মুখস্থ রাখতে হবে, p × √1 + 3 cos² θ। কথা হচ্ছে যে তোমার অনেকে করে কি সব মনে রাখে, কিন্তু এই জায়গায় আবার কজের উপরে পাওয়ার ভিন্ন করে দেয়। মনে রাখবে, এটা সোজা করে নিবা যে এখানে রুট আছে, তো রুট মানে কি পাওয়ার হাফ করে, তো আলটিমেটলি এখানে একটা স্কোয়ার থাকলে পাওয়ারটা তোমার আগেরটা কি ছিল, পি cos θ ছিল না? তো ওই রকমের চিন্তা করবা যে আলটিমেটলি cos θ এর উপর পাওয়ার কত হয়েছিল, ওখানে 1 হচ্ছিল, এখানেও তাই হবে ইয়েতে ইলেকট্রিক ফিল্ডের অ্যান্সারে। সো 3 cos² θ হবে। সো পি ইন্টু পিটা কি, পিটা হচ্ছে যেটা 1 + 3 cos² θ, 1 + 3 cos² θ, ঠিক আছে? সো এটা ডাইরেকশনটা যেটা, এটা ডাইরেকশনও লাগবে আসলে, হ্যাঁ এটা ডাইরেকশনও লাগে। সো এটা একটু নিচে করে আঁকাই। তো এই জায়গায় আমরা কি দেখলাম, এই জায়গায় আমরা দেখলাম এটার ভ্যালুটা, এটা ডাইরেকশনটা যদি হয় ফাই কোণে, কার সাথে, এই যে এই লাইনের সাথে ফাই। সো ফাই ইকুয়াল টু হয় হচ্ছে সরি tan phi ইকুয়াল টু হয় হচ্ছে হাফ tan θ।
এটাও মনে রাখা লাগবে। তবে আমি বলি এইটা আমি এ পর্যন্ত, এটা প্রমাণে আছে জাস্ট, কিন্তু আমি এ পর্যন্ত কখনো এটার ম্যাথ দিতে দেখি নাই। তোমার সবসময় মানে চাই হচ্ছে এটা, সবসময় মানটা চায়। হ্যাঁ, তড়িৎ প্রাবল্যের মান বের করে, এটা বলে তড়িৎ প্রাবল্যের মানটা বের করতে বলে। সো লাগবে না আসলে, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের ক্লাসে মেইন জিনিস আসলে কি, ওই যে ভুইভাবের একটা সূত্র ছিল এবং এইটা একটা সূত্র। ট্রিকগুলো মনে রাখো, নিচে পাওয়ার আর এর উপরে একটা করে বাড়ে এবং উপরের জিনিসটা জাস্ট মুখস্থ করবো। আর নিচে এটা তো সামনে ফ্রি, সবার সাথে ফ্রি। চলে আস। এখন কথা হচ্ছে যে আমরা যদি কেস চিন্তা করি এখন আগের মতোই, হ্যাঁ কেস চিন্তা করি, যে দুইটা কেস ধরো, যে কেস 1 ধরো যে এটা এই রেখার উপরে কোনো বিন্দু, কেস 1 অক্ষের উপরে যে কোনো বিন্দু, দ্বিমেরুর, এখানে লিখি কেস 1 অক্ষের উপরে যে কোনো বিন্দু। এই যে কেস 1 তাহলে ইপি কত হবে, ইপি কত হবে অক্ষের উপর হলে, দেখো 1/4πε0k, এটা ফ্রি ফ্রি আসতেছে যেহেতু ডাইপোল। সো আর এর উপর নর্মালি পাওয়ার আমরা কত জানি, এ পর্যন্ত কি কি শিখছি, স্কোয়ার শিখছি, কিন্তু ডাইপোলের কারণে এখানে পাওয়ার 1 বাড়বে। এখন কষ্ট করে মনে রাখতে হবে উপরের পি ইন্টু √1 + 3 cos স্কোয়ার থেটা। কিন্ডার গার্ডেনের বাচ্চাদের মনে আছে এখনো, তোমাদের কিনা জানি না, কিন্ডার গার্ডেনের বাচ্চাদের ওই তোমার লেখা শেখানোর জন্য বা সেন্টেন্স শেখানোর জন্য যেটা করা হয়তো, উপরে একটা সেন্টেন্স লেখা হতো, তো দাগ কাটা খাতাগুলোতে উপরে লেখা হইতো আমি ভাত খাই, টিচাররা লিখে দিত, আর হোমওয়ার্ক কি থাকতো, ওই আমি ভাত খাই বারবার 5 আরো 7-8 বার বা 10 বারের মতো আমি নিচে নিচে লিখবো, ওইরকম আমি ভাত খাইয়ের মতো করে এটা মুখস্থ করবো, কিছু করার নাই তো, আমি ভাত খাইয়ের মতো এটা মুখস্থ করবা। হ্যাঁ 6-7 বার লিখবা টানা, চোখ বন্ধ করে, না চোখ বন্ধ করে না মানে লিখবা আর কি, দেখবা অটোমেটিক এটা এটা দিয়ে ম্যাথ আসবে। দেখো ম্যাথ করাচ্ছি কেবল এখনই। সো পি যেটা, হ্যাঁ তো দেখো এটা থেটার ভ্যালু কত, এই জায়গায় থেটার ভ্যালু কত, 0 ডিগ্রি না, এই পি পয়েন্টটাতে থেটার ভ্যালু তো 0, এখানে তো 0। সো কস থেটার ভ্যালু কত হবে 1। সো আমরা দেখো কি পাচ্ছি, দেখো এটা নিজে নিজে ক্যালকুলেশন করো, কস থেটার ভ্যালু যদি 1 হয় তাহলে কস স্কোয়ার থেটা কত 1। সো 3 cos স্কোয়ার থেটা বা 3 × 1 বা 3, তাহলে √1 + 3 করলে √4 বা 2 আসে। সো আলটিমেটলি এখানে যেটা আসবে 1/4πε0k 2p/r³। সো কোনটা মনে রাখবা, এটা নাকি এটা, এটা মনে রাখাই ভালো, স্মার্ট, এটা ডেঞ্জারাস, কারণ এটা মনে রাখতে গেলে আর একটা কেস, এই যে লম্ব দ্বিখণ্ডকের কেসও মনে রাখতে হবে, দরকার কি একটাই মনে রাখো, এখান থেকে সব বের করো। সো কেস 2, এই যে এই বিন্দু লম্ব দ্বিখণ্ডকের উপরে, রাইট, সো পি বিন্দু। সো কেস 2, কেস 2 হচ্ছে দ্বিমেরুর অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপরে, সেটা হলো কত 90, বসাই দাও। ইপি ইকুয়াল টু 1/4πε0k √1 + 3 × cos 90 ভ্যালু কত 0। সো 3 × 0 স্কোয়ার বা 0 বাই r³। সো 3 × 0 মানে কত 0, আর √1 + 0 মানে 1, তাহলে 1/4πε0k p/r³ আসে, দেখো এটা p/r³। সো এই জায়গায় আসে টয়েস p/r³, এখানে আসবে p/r³, তবে যে আই আসুক না কেন এটা হচ্ছে বস, সবার সাথে মিলবে, ঠিক আছে। তাহলে ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে একবারে, ক্লিয়ার করে দিই। ওকে, তাহলে ম্যাথ করি 2-3টা করা লাগবে না, একটার মধ্যেই সব করা যায়। ওকে, তো ম্যাথ শুরু করি। হ্যাঁ, এই সাইডে লিখি ম্যাথ। শূন্য স্থানে রাখা
একটি তড়িৎ দ্বিমেরু 2 সেন্টিমিটার ব্যবধানে থাকা 2 মাইক্রোকুলম মানের দুটি সমান ও বিপরীতমুখী আধান দ্বারা গঠিত। প্রথম প্রশ্ন, দ্বিমেরুর অক্ষ হতে 50 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। প্রথম কেস, হ্যাঁ প্রথম প্রশ্নের মধ্যে কয়েকটা কেস দেই, একবারে করাই সব না। যেন বিন্দুটি প্রথম দ্বিমেরুর অক্ষে থাকে, সো এটা করি আগে। দ্বিমেরুর অক্ষে থাকে, প্রথমে কেসটাতে দ্বিমেরুর অক্ষে। সো এখানে কি বলা আছে, শূন্যস্থানে রাখে একটা তড়িৎ দ্বিমেরু 2 সেন্টিমিটার ব্যবধান। সো ব্যবধান 2 সেন্টিমিটার মানে কত? এটা হচ্ছে টয়েস এল, ঠিক আছে। তোমাদের আজকে ইসাক স্যারের বই থেকে ম্যাথ করাচ্ছে আসলে, হ্যাঁ ইসাক স্যারের বই থেকে। এটা যে কোনো স্যারের বই দেখলেই হয়, কারণ এই ম্যাথগুলোর প্রত্যেকটা বইয়ে মোটামুটি সেম। সো এই ম্যাথগুলোতে হচ্ছে পেঁচানোর যেমন সুযোগও নাই, পেঁচায়ও না আসলে, যা দেয় যা থাকে তাই। 2 সেন্টিমিটার ব্যবধান থাকা 2 মাইক্রোকুলম মানে দুইটা সমান ও বিপরীতধর্মী। সো এখানে হচ্ছে কিউ এর ভ্যালু হচ্ছে এটা এবং টয়েস এল এর ভ্যালু কিন্তু এটা, ব্যবধানটাই হচ্ছে টয়েস এল। সো আমরা পিটা আগে বের করি। সো পি ইকুয়াল টু কিউ ইন্টু টয়েস এল। কিউ এর ভ্যালু কত? 2 মাইক্রোকুলম, আর মাইক্রো আর সেন্টিমিটার 2 সেন্টিমিটার দূরত্ব। সো 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, হ্যাঁ পি বাই দি বাই। এখানে আচ্ছা বলো তো এই পি এর এককটা কি হবে? পি এর এককটা কি হবে এটা দেখাই নাই এখন। পি এর একক, তড়িৎ দ্বিমেরুর এককটা কি হবে? সো কিউ হচ্ছে কুলম আর এটা হচ্ছে মিটার। সো একক হচ্ছে কুলম মিটার। সিএম না, সেন্টিমিটার না, কুলম, বড় হাতের সি, হ্যাঁ বড় হাতের সি মিটার। আচ্ছা সো কুলম মিটার। আচ্ছা সো পি বের হলো। এখন হচ্ছে দ্বিমেরুর অক্ষ থেকে 50 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যেন দ্বিমেরুর অক্ষে থাকে, অক্ষ বরাবর 50 সেন্টিমিটার, তার মানে ই ইকুয়াল টু, সো ই এর মেইন সূত্রটা একটু লিখে পাশে 1/4 পাই এপসাইলন নট কে পি ইন্টু রুট ওভার 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার না তো কিউব, এবার হবে কিউব, কারণ হচ্ছে দ্বিমেরুর ক্ষেত্রে 1 করে পাওয়ার বাড়ে। আচ্ছা তো বসাই দাও। সো কত হচ্ছে? ইপি ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, শূন্য স্থান বলে দিয়েছে, ইন্টু পি, পি এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, বের করলাম 1 প্লাস 3 cos 0 রাইট, তার উপরে স্কোয়ার ডিভাইড বাই আর কিউব। আর এর ভ্যালু কত? 50 সেন্টিমিটার। সো 0.5 এর উপর 10 টু দি 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তার উপরে স্কোয়ার। So 9 into 10 to the power 9 into 4 into 10 to the power minus 8 into root over 1 plus 3 cos 0 value to 1 into 50 into 10 to the power minus 2 তার উপরে স্কয়ার। তো চেক করে তো সবাই, এটা আমার আসছে 2880 নিউটন পার কুলম। ভুল হয়েছে মনে হচ্ছে কোথাও, কিউব হবে রাইট, এটা কিউব হবে তো, কিউব, আমি কেন স্কোয়ার দিছি এখানে, কিউব। 5760 আসতেছে। প্রথমটা গেল, দ্বিতীয়টা। সো 50 সেন্টিমিটার দূরে প্রথম কেসটাতে হচ্ছে অক্ষে। এবার বলবো যেন বিন্দুটি
দ্বিমেরুর অক্ষের লম্ব দ্বিখণ্ডকে থাকে। সো লম্ব দ্বিখণ্ডক হলে কি হবে? ইপি ইকুয়াল টু 1/4πε0k, কত বসবে কজের ভ্যালু? 90 ডিগ্রি। সো 1 + 3 cos 90 বা হচ্ছে 0 এখানে, ডিভাইড বাই r কিউব। সো আলটিমেটলি বসাও, এটা বসালে এখানে অর্ধেক আসবে, এটার অ্যান্সার 2880 আসতেছে। সি 3 নাম্বার কেস হচ্ছে যেন বিন্দুটি দ্বিমেরুর অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। কি করব? এর আগেরটাতে কজের 0, এটাতে cos 90 বসছিল, এখানে কজের ভ্যালু কত বসবে? cos 60 বসবে, আর কিছুই না। সো আমি স্ট্রেট বসাই, 9 × 10⁹ মানে 1/4πε0k গেল। তারপর p ইন্টু p এর ভ্যালু কত? 4 × 10⁻8, 1 + 3 cos 60, তারপরে স্কোয়ার ডিভাইড বাই r কিউব। r এর ভ্যালু কত? 50 সেন্টিমিটার বসাই, সরি হ্যাঁ 50 সেন্টিমিটার, তারপরে কিউব। সো cos 60 মানে হচ্ছে হাফ, আর হাফের উপর পাওয়ার দিলে 1/4 চলে আসে। তো এটা আসে হচ্ছে 3809.88 নিউটন পার কুলম। ওকে, সো এই তো ইপি। তাহলে দেখো যে কোনো জায়গায় প্রথম অঙ্কটা যে কোনো জায়গায় আমাকে প্রাবল্য বের করতে বলেছে। দ্বিতীয় অঙ্কটাতে যদি বলি, দ্বিতীয় অঙ্কটা যেটা হচ্ছে তোমার এই যে এই বিন্দুটা সি বা হচ্ছে দ্বিমেরুর অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকা 50 সেন্টিমিটার দূরত্বের কোন বিন্দুতে যদি 2 ন্যানোকুলম চার্জ স্থাপন করা হয় তাহলে তার উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো, বা বলের মান। আসলে হ্যাঁ, আমাদের এখানে বলের মানগুলোই চায়, ডাইরেকশনটা চায় না। কি বললো? সো আমি একটু চিত্রটা আঁকাই। এটা দ্বিমেরুর অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে 50 সেন্টিমিটার বা আর দূরত্বে যে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে এবার খালি নাই, এই পয়েন্টটাতে আমরা হচ্ছে এবার একটা চার্জ বসাইছি। এটা চার্জ বসানো, চার্জটা হচ্ছে 2 ন্যানোকুলম। সো +2 ন্যানোকুলম একটা চার্জ বসাইছি। সো এই জায়গাতে আমরা কিন্তু অলরেডি ইপিটা বের করেছি, এই যে এটা তড়িৎ ক্ষেত্র বের করেছে। সো ইপিটা কোন সাইড? ইপিটা হচ্ছে এই বরাবর নর্মালি, ঠিক আছে না? ইপিটা এই বরাবর না, আসলে ইপিটা যে কোনো সাইড বরাবর হতে পারে। হ্যাঁ, ইপিটা কারণ এটা ডাইরেকশন আছে, আমরা তো ডাইরেকশনটা বের করছি না, আমরা ধরে নিই যে কোনো একটা দিক বরাবর। ইপিটা স্ট্রেট এই লাইন বরাবর না, যে কোনো একটা দিক বরাবর ইপি। সো আমরা মনে করে দেখো যে একটা চার্জের উপরে বল কিভাবে বের করা যায়। একটা চার্জের উপরে বল যেখানে তড়িৎ ক্ষেত্র থাকে কিভাবে বের করি আমরা? আগে শিখছিলাম F = Q × E। সো পি বিন্দুতে বলটা হচ্ছে EP × Q। কিউ হচ্ছে কোন চার্জ? সেটাকে আমরা বসাচ্ছি 2 ন্যানোকুলম, আর
এটা 3809.88। (7.61976 into 10⁻⁻6 নিউটন। এই হচ্ছে মান, শেষ। ঠিক আছে, সো তড়িৎ দ্বিমেরু থেকে কী কী শেখা লাগবে তাহলে? প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে কোনো পয়েন্টে কোণ দিয়ে দিব, যে কোনো পয়েন্টে আমরা যেন ভোল্টেজ বের করতে পারি, প্রাবল্য বের করতে পারি। এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর হচ্ছে কেস। ঠিক আছে, আর তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের ভ্যালুটা কত? কিউ ইন্টু টয়েস। সো এই তিনটা জিনিসই আসলে, সো এই তিনটা জিনিসকেই তোমার হচ্ছে ম্যাথ আকারে দিবে, এগুলাই দিবে। খুবই সোজা, এমন না যে কয়েকটা স্টেপ, একটা করে স্টেপ, প্রতিটা ম্যাথেরই একটা করে স্টেপ। জাস্ট সূত্র বসাও, ম্যাথ করো, সূত্র বসালেই ম্যাথ হয়ে যাবে। তোমার জাস্ট সূত্রটা মনে রাখতে হবে। তো কোন দুইটা সূত্র মনে রাখতে হবে? সাম আপ করে দিই, কোন দুইটা সূত্র? জাস্ট দুইটা সূত্র। একটা হচ্ছে ভোল্টেজের, আচ্ছা একটু দাঁড়াও, আজান দিয়ে দিয়েছে। একটা হচ্ছে ভোল্টেজের, আমি ক্লাসটা এখনই শেষ করে দেব, 1/4πε0k p cos θ বাই r স্কোয়ার। এবং একটা হচ্ছে কারেন্টের, কারেন্ট না বলছি, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, 1/4πε0k p ইন্টু √1 + 3 cos স্কোয়ার θ বাই r। তার মধ্যে এই r এর ট্রিক আমরা জানি, আর 1/4πε0k এগুলো তো ফ্রি আসে। তোমার মনে রাখতে হবে মেইনলি যে দুইটা জিনিস, একটা হচ্ছে p cos θ এবং একটা হচ্ছে এটা। সো দুইটা জিনিস শেখা মানে মনে রাখা, একটা হচ্ছে p cos θ, একটা হচ্ছে p ইন্টু √1 + 3 cos স্কোয়ার θ। এই দুইটা যদি তুমি আজকে শিখতে পারো, এটার ম্যাথ যদি বুঝে থাকো, ওকে, তড়িৎ দ্বিমেরু তুমি পারবা। হ্যাঁ, এক্সামে তো এগুলাই আসে, তুমি দেখো, তুমি এক্সামে চেক করে দেখো কি কি আসছে তড়িৎ দ্বিমেরু থেকে, এগুলাই। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারটা, যেখানে কারেন্ট মানে এগুলো চার্জগুলো মুভিং ছিল না, চলনশীল ছিল না, চার্জগুলো স্থির ছিল। নেক্সট চ্যাপ্টারে চার্জগুলো দেখবা চলাচল করা শুরু করছে। তো নেক্সট চ্যাপ্টার দেখা হবে যে চার্জগুলো চলাচল করা শুরু করলে কি হয় পুরো সার্কিটে, হ্যাঁ, মানে সার্কিটের উপাদানের উপর কীরকম প্রভাব পড়ে সেটা দেখা হবে। আবার চলাচল করতে কি কি নিয়ামক, মানে চলাচল কার উপর নির্ভর করে সেটাও দেখতে হবে ওই চ্যাপ্টারে। বেশি চলাচল কখন করে, কম চলাচল কখন করে, কেন করে, সব কিছুই ওই চ্যাপ্টারে আছে। চ্যাপ্টার 4-এ গিয়ে যদি সিলেবাস থাকতো, চ্যাপ্টার 4-এ গিয়ে দেখতে যে এই যে চলাচল হচ্ছে, এটার ফলে এই চলাচলটা যদি আবার চেঞ্জ হয় টাইমের সাপেক্ষে, তখন এটার ফলে আবার চারদিকে চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে। এবং চ্যাপ্টার 5-এ যায় পড়তা ওই চৌম্বক ক্ষেত্র দ্বারা কত কিছু হচ্ছে, ওই চৌম্বক ক্ষেত্রকে ইউজ করে উল্টার দিকে হচ্ছে কারেন্ট আবার ক্রিয়েট করা যাচ্ছে, এগুলো দেখতে। কিন্তু তোমাদের ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে চ্যাপ্টার 4-5 নাই, কি করবো, যাই পড়ো। আর হচ্ছে আমাদের নেক্সটে কোনো একটা চ্যাপ্টারে আমাদের দেখা হবে। ওকে, সো আমি একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে দেখো, তুমি ফিজিক্সে কেমন কত ভালো করবে এটা নির্ভর করে তোমার প্র্যাকটিসের উপরে। তুমি সব পারো, সব বুঝছো, ভালো কথা, কিন্তু পরীক্ষার হলে যায় পারো নাই, কারণটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। ঠিক আছে, বা একটা ছেলে একটু কমও বুঝলেও পরীক্ষার হলে যায় সব পারছে দেখা যাচ্ছে, কারণ প্র্যাকটিস সব করছে। প্র্যাকটিস একটু বেশি করে করো, যত বই আছে করে ফেলো, যত বই সামনে পাও টাইম নিয়ে করে ফেলো, দেখবা যে অনেক দ্রুত হয়ে যাবে। আর ফিজিক্সটা তখন বুঝতেও অনেক ইজি লাগে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার বেসিকটা তত বেশি ক্লিয়ার হবে, আর যত কম প্র্যাকটিস করবা বেসিকটা ওইরকমই থাকবে, তুমি আর ওটাকে মানে ওটা নিয়ে অ্যাডভেঞ্চারে গেলা না, বা ওটা নিয়ে তুমি ডেভেলপ করলা না, এটা জাস্ট রেখে দিলা আর কি। আর তুমি যখন প্র্যাকটিস করবা তখন বেসিকটা তো ডেভেলপ করছোই, ওইটা আরও মজবুত হয়ে যাবে, এবং তুমি নিজেও দেখবা যে অনেক কিছু করে ফেলতে পারো, অনেক ম্যাথ নিজেও প্রথমবার যদি দেখো করে ফেলতে পারো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।